আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? ওয়ারিশা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর 2 মিনিট দেখবো, হ্যাঁ, তারপর ক্লাসটা শুরু করব। তোমার আগের ক্লাসটা কি ছিল? ইংরেজি ক্লাস ছিল ওয়ারিশা? জি স্যার, জি স্যার, ইংলিশ। ইংরেজি ক্লাস ছিল। আচ্ছা, কতজন ছিল তোমরা? 50 আপ? জি স্যার, 51 ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তোমাদের মনে হয় এই সপ্তাহে ক্লাস হবে, তাই না? জি স্যার, তারপর ছুটি। হ্যাঁ। ছুটি কয় তারিখ পর্যন্ত? স্যার কালকে পর্যন্ত, কাল পর্যন্ত। না, কালকে পরে না, আবার ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে সেটা বলছি। স্যার বলতে পারি না সেটা। আমাদের সিলেবাসে আছে না ছুটির যে ক্যালেন্ডার, সেখানে আছে। স্যার মেবি 29 তারিখের পর খুলবে স্কুল। 29 তারিখের পরে। স্যার আসসালামু স্যার আলাইকুম। থেকে ওয়ালাইকুম। আমার একটা প্রশ্ন আছে, আমি বলবো? হ্যাঁ, বলো ওয়ারিশা। স্যার আমি দুইটা ওয়ার্ড বুঝি নেই, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্যার এটা কি, একটু আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, বলতেছি। অফিস অটোমেশন মানে হচ্ছে কোনো একটা অফিসের কাজ সফটওয়্যারের মাধ্যমে করা, এটা হচ্ছে অফিস অটোমেশন। অর্থাৎ অফিসে যে যে কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো যদি হাতে না করে সফটওয়্যারের মাধ্যমে করা হয়, সেটাকে আমরা বলি অফিস অটোমেশন। বিষয়টা কি বুঝতে পেরেছ ওয়ারিশা? অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে সব কাজ হবে সেখানে। জি স্যার, বুঝতে পেরেছি। সেটা আর স্যার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্স, এটা হচ্ছে আমাদের যে ব্রেনের কাজ, অর্থাৎ একটা মানুষ, সে একটা যে ব্রেন আছে, মানে ব্রেনের কাজ কি, আমাদের সাথে কম্পিউটারের ডিফারেন্সটা কোথায় কেউ কি বলতে পারবা? যেমন আমাদের সমস্ত কাজ কম্পিউটারে করতে পারে, কিন্তু এক জায়গায় ডিফারেন্স আছে, সেই জায়গাটা কি জানো সেটা? স্যার আমরা নিজের ব্রেন মানে নিজে কন্ট্রোল করতে পারি নিজেকে, বাট কম্পিউটার নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, আমরা কম্পিউটারকে কন্ট্রোল করি। হ্যাঁ, এটা তো আছেই, কিন্তু আরেকটা পার্থক্য আছে। পার্থক্যটা আছে যে আমরা কোনো জায়গায় কোনো সমস্যা মানে পড়লে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তাৎক্ষণিক আমাদের ব্রেন কাজ করে। অর্থাৎ একটা প্রবলেম, তাৎক্ষণিক একটা প্রবলেম আসলো, সেখানে ওই পরিস্থিতিতে তোমার কি করতে হবে সেই ব্রেনটা তোমার কাজ করে, তাই করে না? তো জি স্যার। জি স্যার। তো কম্পিউটার কিন্তু এটা করতে পারে না, কম্পিউটারে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই অনুসারে কাজ করে। তো সেই কম্পিউটারকেও যদি মানুষের এই বৈশিষ্ট্যটা
দেওয়ার প্রক্রিয়া মানে চেষ্টা করা হচ্ছে যে কোনো অর্থাৎ তাৎক্ষণিক কোনো ডিসিশন যেন নিতে পারে। তো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ ইন্টেলিজেন্স বলতে এটা কিন্তু একটা ইন্টেলিজেন্স, এটা হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স। খেয়াল করো, আমাদেরটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, যে কোনো তুমি প্রবলেমে পড়লা তাৎক্ষণিক তোমার ব্রেন কাজ করলো যে এটা এইভাবে সলভ করতে হবে। এখন এই ব্রেনটাই যদি এইরকম টাইপের কাজে যদি আমরা সফটওয়্যার মাধ্যমে করি, সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল অর্থাৎ মানুষের তৈরি যে ইন্টেলিজেন্স সেটা। আর আমাদেরটা কি, আমাদেরটা হলো আল্লাহ প্রদত্ত অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্স। বিষয়টা বুঝতে পেরেছো ওয়ারিশা? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি কম্পিউটার বা সফটওয়্যারের মাধ্যমে করানো যায় তাহলে সেটা আর্টিফিশিয়াল। যেমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে রোবট। রোবটটা তৈরি হয়েছে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে। দেখবা অনেক রোবট কিন্তু প্রায় সেম মানুষের মতোই কিছুটা কাজ করতে পারে। তুমি কথা বললা, সে বুঝতে পারলো তোমার কথার কমান্ডের সাথে সাথে সে কি করবে, কাজ করতেছে। তোমরা কি জানো অনেক জায়গায় কিন্তু এখনো রোবট সার্ভিস ব্যবহার হচ্ছে। যেমন তুমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, সেখানে মানুষ নেই, সেখানে কি আছে, রোবট আছে। তো রোবটেই ওই একটা মানুষের কাজ করে দিচ্ছে, তোমাকে সার্ভিস দিচ্ছে। তো এই যে রোবটটা, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিষয়টা ক্লিয়ার ওয়ারিশা? রোবটের যে বৈশিষ্ট্য সেটা কি প্রায় মানুষের কাছাকাছি। জি তো স্যার। তো আমাদেরটাকে বলি আমরা, আমাদের যে ব্রেন সেটা হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স। আর যে এই ন্যাচারাল ইন্টেলিজেন্সের মতো করে যদি কাজ করানো যায় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু প্রযুক্তির একটা মানে সর্বশেষ ধাপ বলা যেতে পারে প্রযুক্তির। ঠিক আছে, যে বুঝতে আর্টিফিশিয়াল পেরেছি। ইন্টেলিজেন্স এখন কাজ করতেছে, মানে অনেক বিজ্ঞানীরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে। তো এবং ইন ফিউচারে প্রযুক্তিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন হয়ে যাবে তখন অনেক কাজ করা যাবে এই প্রযুক্তি দিয়ে। এখন যেমন দেখো কিছু কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু বলা যায়, যেমন তুমি যদি তোমার সাউন্ডটা রিকগনাইজ করা, এটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ে। কারণ মানুষের এক একজনের সাউন্ড কিন্তু এক এক রকম, সেই সাউন্ডটা যদি সফটওয়্যার ধরতে পারে এটাও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন রোবট, তোমার কথা, তুমি ইংরেজিতে কথা বলতেছো, সেই কথার মিনিং বুঝে কিন্তু সে কাজ করতেছে। এটা তো আসলে রোবট করতেছে না, ওই আর্টিফিশিয়াল যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা ওই রকম করতেছে। বুঝতে পেরেছো ওয়ারিশা? ন্যাচারাল সহজ কথা, আমাদের যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমত্তা, আমাদের যে বুদ্ধিমত্তা সেরকম বুদ্ধিমত্তা যদি আমরা সফটওয়্যার দিয়ে করি তাহলে সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের বানানো তৈরি বুদ্ধিমত্তা। স্যার, হ্যাঁ বলো। গুগল অ্যাসিস্ট্যান্ট দেন অ্যাপলের সিরি এগুলো আর্টিফিশিয়াল হ্যাঁ হ্যাঁ ইন্টেলিজেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল কিন্তু এখনো সম্পূর্ণ প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। গুগলের কোনো অনেক প্রোডাক্ট কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, দুই একটা প্রোডাক্ট। এবং ইন ফিউচারে এরা কাজ করতেছে, ঠিক আছে, এরা কিন্তু গবেষণা করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, কিছু কিছু প্রোডাক্ট আসতেছে আর কি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সহজ ভাষায় যদি বুঝাই তাহলে এটা যে আমাদের যে বুদ্ধিমত্তা সেটাকে, ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, তো আমাদেরটা কি ন্যাচারাল, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলায় যদি বলো। ওয়ারিশা ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি। এখনো অনেকেই জয়েন করতেছে। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই অধ্যায়টাই ক্লাস 9 পর্যন্ত আছে আর কি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, চতুর্থ অধ্যায়। তো আমরা ওইটাও শেষ করব ইনশাআল্লাহ, তারপরে আবার রিভিশন করব আমরা, ঠিক আছে। এই অধ্যায়টার নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। লেখালেখি ও হিসাব। তো দেখো তোমরা, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানবো সেখানে এখানে আছে, তো এটা আমি পড়তেছি না, দু একটা স্যার, পড়ি। এখান থেকে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ একটা এখান থেকে দুটো প্র্যাকটিক্যাল আছে।
ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। ওয়ার্ড প্রসেসর কি সেটা আমরা একটু পরে জানবো। তারপরে আছে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো। বৈশিষ্ট্য কি আর কৌশল কি ব্যবহার করার, অর্থাৎ কিভাবে আমরা এই ওয়ার্ড প্রসেসরটা ব্যবহার করতে পারি। তারপরে আছে স্প্রেডশিট, এর বৈশিষ্ট্য, স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রগুলো, তারপরে স্প্রেডশিট ব্যবহারের কৌশল। তার মানে আমাদের এখানে দেখো দুইটা বিষয় এই অধ্যায়ের উপর, যদি তোমরা ওভারঅল চিন্তা করো, একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর আর একটা হচ্ছে স্প্রেডশিট। তো ওয়ার্ড প্রসেসরটা আমরা ব্যবহার করি হচ্ছে লেখালেখির জন্য, আর স্প্রেডশিটটা ব্যবহার করা হয় হিসাব নিকাশের জন্য। এই জন্য কিন্তু এই অধ্যায়টা দেখো আমার লেখালেখি ও হিসাব, তার মানে কি এখানে দুইটা সফটওয়্যার আমরা মানে পড়বো, দুইটা সফটওয়্যার সম্পর্কে আমরা এখানে ধারণা নিব। একটা হচ্ছে লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটা, আর একটা হচ্ছে হিসাবের জন্য যে সফটওয়্যারটা। তো লেখালেখির জন্য যে সফটওয়্যার সেটাকে আমরা বলবো ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য যে সফটওয়্যার সেটাকে আমরা বলবো স্প্রেডশিট। বিষয়টা ক্লিয়ার আশা করি তোমরা। তাহলে আমরা একটা এই অধ্যায়ে কি কি পড়বো সেটা সম্পর্কে একটু ওভারঅল একটু ধারণা পেলাম। তাহলে ওয়ারিশা বলো তো, তাহলে এই অধ্যায়ের সামারিটা কি, মানে কোন দুইটা বিষয়ের উপর এখানে আলোচনা করা হয়েছে? স্যার এখানে মূলত স্প্রেডশিটটা কিভাবে লিখতে হবে সেটার ব্যাপারে, আর আমরা বিভিন্ন ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে কিভাবে লেখালেখির সুবিধা পাচ্ছি সেভাবে সেটা, হ্যাঁ এই দুইটা বিষয়ে হ্যাঁ, মূলত অর্থাৎ আলোচনা করব। লেখালেখির একটা সফটওয়্যার আর হিসাবের একটা সফটওয়্যার, মূলত দুইটা সফটওয়্যার নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা নিচে এগুলো পড়বো, আসলে কি লেখা আছে এখানে। তো প্রথম যেটা আছে যে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। তুলনা আছো? তুলনা জি স্যার আছি। তোমরা কি পড়তে পারবে আজকে? জি স্যার পারবো। আচ্ছা, তাহলে একটু পড়ো দেখি এখানে কি লেখা আছে। জি স্যার। ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয়। বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করা একসময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এগুলো সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে প্রাথমিক ধারণা পেয়েছো। এই শ্রেণীতে তোমরা এগুলো সম্পর্কে কিছু অগ্রসর ধারণা পাবে। কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। এই ইতিহাস আমরা অনেকেই জানি। বর্তমানে এই কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আর এক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক। টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছুর প্রয়োজন হয়। আগে যেভাবেই করা হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি, যেমন হ্যাঁ হ্যাঁ, নির্ভুলভাবে। তুলনা তুলনা একটু থামো এখানে। এইখান থেকে আমাদের কয়েকটা ইনফরমেশন, তোমাদের সামনে কি খাতা কলম আছে ওয়ারিশা? জি স্যার আছে। হ্যাঁ, স্যার কিছু ইনফরমেশন একটু লেখো এখান থেকে। এই ইনফরমেশন গুলো একটু আলাদা ভাবে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখো প্রথম ইনফরমেশনটা লেখো যে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয়, লেখো হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট সফটওয়্যার। হ্যাঁ, এটা লেখো একটু। তো এটা মনে রাখবা, এটা প্রশ্নগুলো আসে পরীক্ষায়, মানে এমসিকিউ তে আসে। তারপরে হ্যাঁ, হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয়, হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট সফটওয়্যার। আমি আবার বলতেছি,
হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট সফটওয়্যার। লেখছো? জি স্যার। আচ্ছা, ওকে। তারপরে লেখো 2 নাম্বার, যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? অ্যানসার লিখবা। সেটা লেখালেখি হবে না? হ্যাঁ, লেখালেখি করা। স্যার তাহলে- কোশ্চেনটা আবার বলেন। হ্যাঁ, মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? স্যার এটার অ্যান্সার তো ভাষাও হতে পারে। মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? ও, তুমি বলতেছো ভাষা, সেই ভাষাটাই খাতায় লেখা। সেটা তুমি যদি ভাষা কেউ নাও জানতে পারে, যারা কথা বলতে পারে না, তাহলে তারা কি মনের ভাব প্রকাশ করতে পারবে না তুলনা? স্যার জি পারবে। স্যার পারবে। হ্যাঁ, এই জন্য মেইন হচ্ছে লেখালেখি। যে কথা বলতেও জানে সেও করতে পারবে, আর যে না মানে বলতে পারে সেও কিন্তু লেখালেখির মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে। কিন্তু যদি শুধু ভাষা স্যার, দাও, তাহলে ভাষা তো সকল মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম না। মাধ্যম কি? যে কথা বলতে পারে না স্যার। সে কিভাবে করবে? তাহলে এখানে কিন্তু সবচেয়ে বেটার মাধ্যম হলো লেখালেখি করা। বিষয়টা বুঝতে পেরেছো স্যার এই তুলনা? জন্য এখানে একটা মাধ্যম বলা হয়েছে। হ্যাঁ, 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 লেখালেখি মানে সে কথা বলতেও পারলে তো সে ভাষা দিয়ে বলতে পারবে, আর যে না বলতে পারবে সে লেখালেখির মাধ্যমে বলতে পারবে তার মনের ভাবটা। ঠিক আছে, এজন্য এটা বলা হয়েছে। তারপরে লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? 3 নাম্বার কোশ্চেনটা লেখবা এইখান থেকে, যে লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? তাহলে কোনটা হবে বলতো? লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তারপরে আরেকটা কোশ্চেন লিখবা, 4টা কোশ্চেন আর ইনফরমেশন। 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ স্যার বলেন এখন। হ্যাঁ বলছি যে এমএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড প্রসেসরের যে ফাইলটা থাকবে তার এক্সটেনশনটা কি হবে? এক্সটেনশন বুঝতে পেরেছো? স্যার টিএক্সটি হবে? না, এক্সটেনশন হবে ডট ডক। আমি বলতেছি ডট চিহ্ন দাও, তারপরে ডি ও সি লিখবা। ডি ও সি। স্যার ছোট স্যার হাতে? আর সব স্যার ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা, আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার দিয়ে এক্সটেনশন কি আসলে মূলত। হ্যাঁ, দেখো আমি একটা ফাইল ওপেন করতেছি এখানে। এই ফাইলটাই দেখো, এই যে তোমাদের হচ্ছে আমি যে ফাইলগুলো লিখছি এখানে, এই যে এই ফাইলটা কিন্তু যে এক্সটেনশন থাকবে, দেখি এখান থেকে দেখা যায় কিনা, প্রপার্টিজ, ডিটেইলস, আচ্ছা এখান থেকে দেখা যায়, এই যে হ্যাঁ দেখো এই ফাইলটার স্যার এক্সটেনশন কি বলতো? ডট ডক্স। অর্থাৎ দুইটা, কিন্তু একটা হলো শুধুমাত্র ডট ডক থাকতে পারে, এই যে এইটুকু দেখা যাচ্ছে, দেখো তো, ডট ডক অথবা ডট ডক্স, এক্সট্রা যোগ করবা এর সাথে, তাহলে কি হবে? দুইটা। অনেক সময় ডট ডক হতে পারে, অনেক সময় ডট ডক্স। যেটা 7 অর্থাৎ উইন্ডোজ যেটা 7 আছে, মাইক্রোসফট 7 যেটা, সেটা এক্স যুক্ত আছে। আর যদি তুমি 3 ইউজ করো অর্থাৎ এমএস ওয়ার্ড 3, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র ডক আছে। তাহলে কি দাঁড়ালো? যে এমএস ওয়ার্ড ফাইলের যে ডিফল্ট এক্সটেনশন সেটা দুইটা হতে পারে, একটা হচ্ছে ডট ডক্স আর একটা হচ্ছে ডট ডক্স, এক্স যুক্ত করা।
লেখছো সবাই? স্যার 4 নম্বর প্রশ্নটা আরেকবার একটু বলবেন? এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কোনটি? এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কোনটি? অর্থাৎ এই যে এগুলা কিন্তু এমএস ওয়ার্ড ফাইল, এখানে যেগুলো দেখতেছ, তাহলে এদের একটা এক্সটেনশন আছে। প্রত্যেক ফাইলের কিন্তু এক্সটেনশন আছে। যেমন এটা হচ্ছে ছবি, তো এই ছবির এক্সটেনশন দেখো, যে এই যে উপরে লেখা আছে জেপিজি ফাইল, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, জি স্যার। হ্যাঁ। তারপরে এটা হচ্ছে এমএস ওয়ার্ড ফাইল, তো এর এক্সটেনশনটা হচ্ছে ডট ডক্স। তারপরে দেখো এই যে এটা হচ্ছে একটা ভিডিও ফাইল, তো দেখো এর আইটেম টাইপ, তোমরা কি দেখতে পাচ্ছ? আইটেম টাইপটা এখানে লেখা আছে, দেখো MP4 ফাইল এটা। তো এরকম প্রত্যেকটা ফাইলেরই, যতগুলো ফাইল আছে কম্পিউটারে, তো সমস্ত ফাইলেরই এক্সটেনশন থাকে। স্যার তাহলে পিএনজি এটা কোন ফাইলের? এটাও ছবির। পিএনজি ফাইল এটাও ছবির, ঠিক আছে? এটা যেমন জেপিজি, আরেকটা আছে জেপিইজি, পিএনজি, এগুলো সব ছবির। ওকে স্যার। আচ্ছা, তারপরে দেখো আমরা তাহলে পড়া শুরু করি। এই চারটা হয়েছে, চারটা কোশ্চেন কিন্তু আমি বললাম। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিট। সেকেন্ডটা বলছি মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? লেখালেখি করা। 3 নম্বর হচ্ছে লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? ওয়ার্ড প্রসেসর। আর 4 নম্বর বলছি এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কোনটি? আমি কিন্তু ধরবো এই প্রশ্নগুলো, ঠিক আছে? তারপরে এখন আমরা দেখবো, হ্যাঁ তুলনা এখন করো। জি স্যার। যে সুবিধা, নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, যেমন লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায়। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করলে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং হ্যাঁ, হ্যাঁ। প্রতিস্থাপন করা যায়। হ্যাঁ তুলনা, এখানে একটা কোশ্চেন লেখো খাতায়, কোশ্চেনটা লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হ্যাঁ, খাতা নিছো? লেখো, বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে, অর্থাৎ একটা বড় ডকুমেন্ট আছে, সেটা অল্প সময়ে কোনো শব্দ খোঁজা যায় কিসের মাধ্যমে? বড় কোনো ডকুমেন্টের থেকে অল্প সময়ে শব্দ খোঁজা যায় কিসের মাধ্যমে? তাহলে কিসের মাধ্যমে হবে? ফাইন্ড রিপ্লেস কমান্ডের কমান্ড ব্যবহারের মাধ্যমে। এটা লিখে স্যার স্যার আরেকবার আবার বলবেন? লেখো, বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় কিসের মাধ্যমে? বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় কিসের মাধ্যমে? ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে। লেখছো? ওকে, স্যার অ্যানসারটা আরেকবার একটু। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে। ওকে, জি। আচ্ছা ঠিক আছে, তারপরে পড়ো। হ্যাঁ তুলনা। যখন কোনো ডকুমেন্ট বরাবর বারবার ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যাতে সময় সাশ্রয় হয়। যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়। হ্যাঁ বড় আকার একটু থামো। এই যে টেমপ্লেট যে শব্দটা, এটার মানে কি জানো তোমরা?
টেমপ্লেট No, নো sir. স্যার। টেমপ্লেট মানে ধরো একটা মডেল, অর্থাৎ একটা বিষয়কে বারবার অন্য কোনো কাজে ব্যবহার করা। যেমন আমি একটা এক্সাম্পল দেই, দেখো এখানে এই যে এই প্র্যাকটিক্যালটা খেয়াল করো, আইসিটি প্র্যাকটিক্যাল ল্যাব 1 12 এর জন্য। তাহলে স্যার এটা টেমপ্লেট কি তাহলে হ্যাঁ নমুনা? হ্যাঁ নমুনা, ভেরি গুড, নমুনা। তাহলে দেখো এটা আমি ওপেন করলাম, তো যদি একই রকম কাজ হয়, যেমন দেখো ওপেন করতেছি, হ্যাঁ দেখো এই যে পরীক্ষণ 1, তাহলে আমি যদি সেকেন্ড প্র্যাকটিক্যাল লিখি এখানে জাস্ট এটা বাদ দিয়ে আমরা কি করব, 2 লিখবো। তারপরে দেখো পরীক্ষণের নাম এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, তো সেকেন্ড প্র্যাকটিক্যাল এখানে লিখবো আলাদা। তথ্য এগুলা, এটা কিন্তু একটা নমুনা, যেটা যেমন এখানে দেখো কি ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু তোমাদের শিখাইছি, মনে আছে? Sir. যারা এই ট্যাগগুলা তোমাদের ক্লাসে কোডিং ক্লাসগুলোতে, এই প্র্যাকটিক্যাল কিন্তু তোমরাও পারবা। এটা দেখো Sir, strike-টা তো শেখা হয় নাই। স্ট্রাইকটা শেখা হয়নি না? স্ট্রাইকটা হচ্ছে এই যে Yes, sir. মাঝে দাগ দেওয়া, এই যে মাঝে দাগ দিলা না, এইটা এটা, ঠিক আছে? তারপরে দেখো তাহলে এই যে এই প্র্যাকটিক্যাল গুলো আমি যদি সেকেন্ড প্র্যাকটিক্যাল লিখতে চাই, তাহলে এখানে কি করব, এই যে কোড গুলা চেঞ্জ করব, তারপরে এখানে এটা চেঞ্জ করব, তারপরে কি করব, আউটপুটটা চেঞ্জ করব। তাহলে কিন্তু আমরা সেকেন্ড প্র্যাকটিক্যাল এই মডেল থেকে, তাহলে এটা চিন্তা করতে পারো একটা টেমপ্লেট। বুঝতে পেরেছো বিষয়টা? নমুনা, ভেরি গুড, স্যার নাম দিয়েছো নমুনা, ঠিক আছে। তারপরে হ্যাঁ তারপরেরটা পড়ো। জি স্যার। বড় আকারের ডকুমেন্টে যেমন গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুবই অল্প সময়ে সম্পাদন করা যায়। ভেরি গুড, তারপরে বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজেই বানান সংশোধন করা যায়। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থাও ওয়ার্ড প্রসেসরে রয়েছে। হ্যাঁ একটু ডকুমেন্ট সময়, এখানে সংরক্ষণ একটা করুন। কোশ্চেন লেখো, এখানে একটু খাতায় লেখো, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধনের জন্য, লেখো ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধনের জন্য কি রয়েছে? ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধনের জন্য হ্যাঁ কি রয়েছে? প্রশ্নটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধন করার জন্য কি রয়েছে? আবার বলতেছি, ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধনের জন্য কি রয়েছে? তাহলে উত্তর কি হবে? স্পেল হ্যাঁ স্পেল চেকার। হ্যাঁ, তাহলে সবাই লিখছো এটা, ওয়ার্ড প্রসেসরে বানান সংশোধনের জন্য কি রয়েছে? স্পেল চেকার। হ্যাঁ আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে আছে ইম্পর্টেন্ট, এটাও লেখো, যে বারবার ব্যবহৃত, লেখো বারবার ব্যবহৃত ডকুমেন্ট, বারবার ব্যবহৃত ডকুমেন্ট, বারবার ব্যবহৃত ডকুমেন্ট কি আকারে সংরক্ষণ করা যায়? স্যার আবার বলেন। বারবার ব্যবহৃত ডকুমেন্ট অর্থাৎ অনেকবার আর কি, বারবার ব্যবহৃত ডকুমেন্ট, বারবার ব্যবহৃত ডকুমেন্ট কি আকারে সংরক্ষণ করা যায়? টেমপ্লেট আকারে। টেমপ্লেট আকারে, ভেরি গুড। তাহলে বারবার ব্যবহৃত ডকুমেন্ট কি আকারে সংরক্ষণ করা যায়? সেটা কি আকারে? টেমপ্লেট আকারে। ওকে, তাহলে আমাদের টোটাল কয়টা ইনফরমেশন আমরা জানলাম? 6টা? 7টা না? তো 7টা। ওকে, তারপরে হ্যাঁ তারপরে পড়ো, চলো না। জি স্যার। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা রয়েছে। হুম। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। কাজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। ফাইলের ব্যবস্থাপনা সহজ, যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি। ইত্যাদি। হ্যাঁ দেখো এইখানে আমরা কিন্তু অনেকগুলা সুবিধা দেখলাম, তো এই সুবিধা থেকে এখানে কিন্তু তোমরা কয়েকবার পড়বা, এটা একবারে হুবহু মুখস্থের দরকার নেই,
কিন্তু কয়েকবার পড়লে তোমাদের কি হবে, যে এই লেখাগুলো যদি কোথাও পাও তাহলে তোমাদের মনে পড়বে, হ্যাঁ ওয়ার্ড প্রসেসরে এই সুবিধাগুলো আছে। এখন এগুলো কোথায় কাজে লাগবে? তো এগুলো কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ যখন তোমরা পড়বা, এমসিকিউ কোশ্চেন আসবে, যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসে তাহলে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে, যে বলবে যে নিচের কোনটি ওয়ার্ড প্রসেসরের জন্য প্রযোজ্য নয়। আবার বলছি, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসরের জন্য প্রযোজ্য নয়। তাহলে এই যে এখানে অনেকগুলো যে সুবিধা আছে সেই সুবিধাগুলো তুলে দিল, একটা বাদ রাখলো। তাহলে যেটা বাদ রাখলো সেটা চিনবা কিভাবে? এগুলো যদি জানো তাহলে সে বাদ রাখলো না, তুমি বাদটা বুঝতে পারবা। ঠিক আছে, এই জন্য এগুলো বারবার একটু পড়বা, এই সুবিধাগুলো জাস্ট, আর কিছু না। হ্যাঁ, তারপরে দেখো আমরা এখান থেকে, হ্যাঁ তুলনা পড়ো, এছাড়া ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার গুলোতে এখান থেকে পড়ো। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোতে আরো নানা সুবিধা রয়েছে। আমরা এগুলো ব্যবহার করার সময় অনেক কিছু জানতে পারবো। এত সব সুবিধার কারণে প্রতিদিন এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট সৃষ্টি এবং পুরনো ডকুমেন্ট খোলার কৌশল শিখেছো। আরো শিখেছো কিভাবে এই সকল ডকুমেন্ট সংরক্ষণ করা যায়। এবার আমরা ওয়ার্ড প্রসেসরে আরো কিছু কৌশল শিখবো, কিন্তু এজন্য তোমাদের পূর্বে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। এছাড়াও বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার রয়েছে, যার যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। বর্তমানে অনেকে এগুলোর সর্বশেষ সংস্করণ ব্যবহার করছে, তবে যে কোনো একটি সংস্করণে অভিজ্ঞ হলে অন্যটি ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না। বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয়, তাই এখানে আমরা মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর ভিত্তিতে আলোচনা করব। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন লেখো। এটা কিন্তু তোমরা জানো কিনা জানি না, যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে মানে একেবারে সবার চেয়ে বেশি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার কিন্তু এই এমএস অফিস। ঠিক আছে, অর্থাৎ মাইক্রোসফট অফিস। এটা একটু লিখে রাখো যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়। হ্যাঁ, লেখালেখির সফটওয়্যার সবচেয়ে বেশি নাকি সব আমি পৃথিবীর বলি, সব আমি না সফটওয়্যার? না না আমি বলি তোমাকে, আবার ক্লিয়ার করতেছি। এমএস অফিস এর মানে হচ্ছে, এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। খেয়াল করো কি বলছে, এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মধ্যে, অর্থাৎ এই প্যাকেজ সফটওয়্যারের মধ্যেই আমাদের 6 থেকে 7টা আলাদা আলাদা সফটওয়্যার বিদ্যমান আছে। যেমন আমি একটু এক্সাম্পল দেই, যদি তুমি এইখানে একটু দেখানোর চেষ্টা করতেছি এমএস অফিস, খেয়াল করো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এমএস অফিস, এই যে দেখো এমএস অফিস, খেয়াল করছো দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখানে যদি ক্লিক করো দেখো এদের কয়টা সফটওয়্যার এখানে আছে দেখা যাচ্ছে। দেখো তো যে এমএস, জি স্যার। দেখো ডিজিটাল সার্টিফিকেট ফর ভিবিএ প্রজেক্ট, মাইক্রোসফট ক্লিপ অর্গানাইজার, মাইক্রোসফট অফিস 2007 ল্যাঙ্গুয়েজ, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007, মাইক্রোসফট অফিস ডায়াগনস্টিক, মাইক্রোসফট অফিস এক্সেল। তো এইরকম দেখো কতগুলো আছে এখানে। এর মধ্যে সবচেয়ে আমরা ব্যবহার করি বেশি হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ড। এখানে ওয়ার্ডটা কোথায় দেখো তো, এমএস ওয়ার্ড, এটাও ব্যবহার করি, যে এটা ডাটাবেজের জন্য ব্যবহার করব, আমরা ষষ্ঠ অধ্যায় পড়ব। এক্সেল হচ্ছে এটা, তারপরে দেখো পিকচার ম্যানেজার, এটা পাওয়ার পয়েন্ট, এটা আমরা ব্যবহার করি সবচেয়ে। এই যে এটা হচ্ছে আমরা বেশি ব্যবহার করি নিচের এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তাহলে দেখো এতগুলো, এই 2007 টা কি শেষ সংস্করণ? না শেষ সংস্করণ এখন 11ও আছে। ঠিক আছে, 10 তারপরে 11, 10টা স্যার সেটা তো মাত্র মাত্র বের হয়েছে। হ্যাঁ মাত্র বের হয়েছে। এই 7ও কিন্তু আমরা কিন্তু আগে আগে 2003 ছিল আগে। ঠিক আছে, 3টা কিন্তু বেশ ওই সময় খুব ভালো চলছে। এখন 3টা কম চলে, কিন্তু 3তে এখন আগের যারা আছে তারা 3তে অভ্যস্ত বেশি। যেমন আমি এখন অভ্যস্ত 2007-এ। ঠিক আছে, তারপরে এখন যারা 10 এর, অর্থাৎ প্রত্যেকটা যখন ভার্সন যখন আপগ্রেড হয়েছে তখন এর সাথে কিছু কিছু বিষয়ও ইনক্লুড করা হয়েছে। তো এখন দেখো আমি যেটা বলছিলাম, এই যে এমএস অফিসের মধ্যে কয়টা সফটওয়্যার আছে,
স্পেসিফিক অনেকগুলো, কিন্তু আমি একটু আবার দেখাচ্ছি। আর তুমি যদি হিসাব করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, প্রায় 14টা। খেয়াল করছো? এই 14টা টাইপের কাজ তুমি কিন্তু এমএস অফিস দিয়ে করতে পারো। স্যার, হ্যাঁ বলো। আমি শুনেছি যে 2019 আর 2020 এর মধ্যেও আরেকটা আসতো সংস্করণ, কিন্তু যেহেতু করোনা এসে পড়ছে সেহেতু ওরা বানায় নেই, কারণ হ্যাঁ ওরা হ্যাঁ ভাবছে যে তখন ওই সফটওয়্যারের মধ্যেও করোনা ঢুকে যাবে, আই মিন কোনো ভাইরাস ঢুকে যাবে। হ্যাঁ, তো হতে এটা কি পারে হয়তো। সত্যি? না না না, এটা একটা আবার একটু বাড়ানো কথা যে হ্যাঁ ওইরকম না। ধরো ওরা যখন সেল করবে তখন হয়তো ওখানে ওই একটা সিডি আকারে তো সেল করবে, তাই না? এগুলা কিন্তু সিডি আছে, অরিজিনাল সিডি। তো জি হয়তো স্যার। যারা কাজ করবে তারা হয়তো হাত দিয়ে ধরবে, বা এখানে যেমন আমরা অফিসে যাই না কেন এখন, কারণ কাজের সাথে আমরা দূরত্বটা বজায় রেখে চলি, স্বাস্থ্যবিধি মেনে চলি। তো ওইখানে ওই রকম যে অফিস সে হয়তো ওরা ওই সিটি গুলা ধরবে, এটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে এইভাবে চিন্তা করেছে, বুঝতে পেরেছো? কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ছড়িয়ে যাবে এরকম না আসলে। যাই হোক, তাহলে তোমরা কি এই এমএস অফিস, এটা হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। তো এই প্যাকেজ সফটওয়্যারের ভিতরে কিন্তু প্রায় 14টা সফটওয়্যার আছে তোমাদের যা দেখালাম। এর মধ্যে আমরা লেখালেখির কাজ করি কি দিয়ে? ওয়ার্ড দিয়ে। আর হিসাব নিকাশের কাজ করি স্প্রেডশিট বা যেটা এক্সেল দিয়ে। প্রেজেন্টেশন তৈরি করি সেটা কি দিয়ে? পাওয়ার পয়েন্ট দিয়ে। আবার ডেটাবেস তৈরি করি সেটা মাইক্রোসফট এক্সেল দিয়ে। তো এই যে 4টা সফটওয়্যার, এই 4টা সফটওয়্যার সম্পর্কেই তোমাদের এই টোটাল আলোচনা, এই টোটাল বই বলা যায়। যেমন এই অধ্যায়ে আমরা 2টা বিষয় আলোচনা করব, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা কি? এক্সেল, মানে হিসাব নিকাশ। তারপরের অধ্যায় কি জানো? প্রেজেন্টেশন। তারপরের অধ্যায়টা আছে প্রেজেন্টেশনের উপর, তার মানে হচ্ছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের উপর প্র্যাকটিক্যাল। এবং লাস্ট যে অধ্যায়টা আছে, তোমরা কি শুনতেছ? যখন জি জি স্যার। কলেজে যখন উঠবা তখন দেখবা একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আছে, লাস্ট অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে এই অ্যাক্সেস এর কাজ আছে। ঠিক আছে, সেখানে প্র্যাকটিক্যাল করবো আমরা। তো যাই হোক, তাহলে এই এমএস অফিস নিয়ে কিন্তু আমরা মূলত এই পুরো তোমাদের এই সিলেবাসটা, কিন্তু আমরা এটা জানি না অনেকে। এই 4 নাম্বার অধ্যায় থেকে স্যার, শুরু হয়েছে। আপনি যে 14টা মাইক্রোসফট এর দেখালেন হ্যাঁ, সফটওয়্যার, স্যার সবগুলোই কি লেখালেখির কাজে ব্যবহৃত না হয়? না না না, সবগুলা লেখালেখির কাজে না, প্রেজেন্টেশনের কাজে। যেমন দেখো এখানে এই যে এই কাজটা প্রেজেন্টেশনের জন্য আমরা করবো, এই অধ্যায় আছে আলাদা তোমাদের। এই যে প্রেজেন্টেশনের অধ্যায়টা আছে এমএস অফিস, তুমি যেমন দেখো এই যে মাইক্রোসফট প্রেজেন্টেশন কই, এই যেটা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তোমাদের একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, মনে আছে কিনা দেখি, আমি একটু দেখাচ্ছি। যেমন আমি এই যে এই কাজটা করেছি ওই সফটওয়্যার দিয়ে, ক্লাস 9। দেখো, অর্থাৎ প্রেজেন্টেশন যদি তৈরি করতে চাই, এটা দেখাইছিলাম না তোমাদের? এই প্রেজেন্টেশনটা দিয়েছিলাম, দেখো। স্যার, স্যার হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলেন, আচ্ছা তৌফিকা আচ্ছা তিশা শুনতে পারছে না। আচ্ছা, ঠিক আছে বলতেছি। এই যে এই কাজটা দেখো, তুলনা, এই কাজটা কিন্তু ওই সফটওয়্যার দিয়ে করা, এটা কিন্তু ওয়ার্ড এর সফটওয়্যার না। অর্থাৎ এই যে আমি যখন প্রেজেন্টেশন তৈরি করেছি, ঠিক আছে, এটা কিন্তু ওই সফটওয়্যার দিয়ে করা। এ দেখো, তাহলে এটাকে আমরা বলি পাওয়ার পয়েন্ট। এই যে এখানে লেখা আছে দেখো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দেখছো তুলনা? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আলাদা সফটওয়্যার, এবং এর এক্সটেনশন কিন্তু আলাদা, খেয়াল করো। এর এক্সটেনশন আবার আলাদা, পিপিটিএক্স। এটা আমরা পরে পড়বো, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের হচ্ছে অনেক কিছু জানলাম এখান থেকে। তো আমরা স্যার, হচ্ছে, হ্যাঁ বলো। স্যার প্রশ্নটা কি ছিল? কোন প্রশ্নটা? স্যার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রশ্নটা কি ছিল? ও, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার, ব্যবহৃত সফটওয়্যার কোনটি, এটা এটা ছিল। এই যে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটি? মাইক্রোসফট অফিস। এটা লিখবা যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। ক্লিয়ার সবাই বিষয়টা?
জি স্যার। স্যার হ্যাঁ বলো, কে বলতেছিলা? আচ্ছা, এখন আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই অফিস সম্পর্কে জানবো, মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট এক্সেল 2007। আর আজকে যে তোমাদের প্র্যাকটিক্যাল হবে খুব কম সময় হবে, তোমরা হচ্ছে ঠিক 12টা 10 মিনিটে জয়েন করবা। সবাই কি বুঝতে পেরেছো? স্যার আমাদের কোডিং ক্লাসটা কবে জি, স্যার। হবে? কোডিং ক্লাসটা ঈদের পরে শুরু করবো আবার, ঠিক আছে? স্যার আচ্ছা, তাহলে স্যার আগামী 12টা 10-এ জয়েন করবো স্যার, 12টা 10। হ্যাঁ 12টা 10-এ তোমরা জয়েন করবা, ঠিক আছে? স্যার আগামী ক্লাস থেকে? না, আগামী ক্লাস না, এখন তোমাদের আরেকটা ক্লাস আছে না, প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা হবে জি। 12টা 10-এ 10 মিনিটে। আর কোডিং ক্লাসের কথা বলছে, এটা সবাই কোডিং ক্লাসে তো করে না আর কি, কোডিং ক্লাসটা হচ্ছে ঈদের পর থেকে হবে, এটা হচ্ছে আলাদা, এখানকার সাথে সম্পৃক্ত না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা আজকে একটু পরে, অর্থাৎ আর কয় মিনিট আছে, ঠিক 12টা 10 মিনিটে তোমরা জয়েন করবে, ওকে? তাহলে তোমরা সবাই আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম।